আমার জার্নি শুরু হয়ে গেল। হ্যালো, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব করোনা পরিস্থিতির মধ্যে ঢাকা থেকে দুবাই যাওয়ার যাবতীয় বিস্তারিত ফ্লাইট বুকিং, এয়ারপোর্টের করোনা প্রসিডিওর, হোটেল রিজার্ভেশন, কোথায় কত কিভাবে খরচ হয়েছে সব কিছুর বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বর্তমান করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ এয়ারপোর্টের ইমিগ্রেশন ক্রস করতে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় লাগে। তাই অবশ্যই বাড়তি সময় হাতে নিয়ে এয়ারপোর্টে আসবেন। আপনি যে দেশে যাবেন সেই দেশের ইমিগ্রেশন ক্রস করার জন্য যাবতীয় কাগজপত্রগুলো সবগুলো সাথে নিয়েছেন কিনা সেটা অবশ্যই খুব ভালোভাবে বারবার চেক করে নেবেন। এখন বাজে রাত 3:30। আমার ফ্লাইট হচ্ছে 5:10-এ, কিন্তু কোভিড সিচুয়েশনের কারণে একটু সময় হাতে নিয়ে আসতে হয়েছে। বোর্ডিং এবং সবকিছু পার করে চলে এসেছি ওয়েটিং রুমে। এখন আমি যেখানে আছি এবং আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে যখন প্লেন চলে আসবে তখন আমরা প্লেনে উঠে যাব এবং আমরা রওনা দিয়ে দেব। তাহলে চলো। ওয়েটিং রুমে আধা ঘন্টা অপেক্ষা করার পরে এইমাত্র প্লেন চলে আসলো। আমি ট্রাভেল করছি হচ্ছে গালফ এয়ারে। গালফ এয়ারে আমি আগে কখনই ট্রাভেল করিনি, এটা আমার প্রথম ট্রাভেল গালফ এয়ারে। হ্যাঁ দাদা, প্রায় 1 বছর পর আবারও বিদেশ ভ্রমণ, খুব অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। আমি ফ্লাইটের 2 সপ্তাহ আগে টিকিট কনফার্ম করেছি। টিকিটের দাম পড়েছে 78,000 টাকা। অদ্ভুত বিষয় হচ্ছে আগে টিকিট কেটে তারপর সেই টিকিট সহ করোনা টেস্টের জন্য অ্যাপ্লাই করতে হয়েছে। টিকিটটা নন রিফান্ডেবল। কোনো কারণে যদি রিপোর্ট পজিটিভ আসতো তাহলে আমার টিকিটের পুরো টাকাটাই গচ্চা যেত। ও ভাই কি কোন। তবে দুবাইতে ট্যুরিস্ট ভিসা খুব সহজেই দিচ্ছে। ভিসার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটা অবশ্যই আপনি আপনার ট্রাভেল এজেন্টের কাছ থেকে জেনে নেবেন। এক একজনের জন্য এক এক রকম ডকুমেন্ট প্রয়োজন হয়। আমার ক্ষেত্রে শুধুমাত্র আমার পাসপোর্ট, ভিজিটিং কার্ড এবং ছবি, এই 3টা জিনিস লেগেছিল। কিছুক্ষণের মধ্যে আমরা ফ্লাই করব। যেহেতু সারা রাত আমি ঘুমাতে পারিনি, তাই এখন একটু ঘুমানোর চেষ্টা করব। বাহরাইন এয়ারপোর্টে আমাদের প্লেন ল্যান্ড করেছে এবং এখন বাজে সকাল 8টা। তুই গুড মর্নিং কোন একা। দুবাই ভিসার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ট্রাভেল এজেন্ট আপনার কাছে 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট মানি চাইতে পারে। এর কারণটা হচ্ছে যতদিনের ভিসা আপনি পেয়েছেন তার চেয়ে বেশি দিন যদি আপনি স্টে করেন তাহলে দুবাই গভর্নমেন্ট আপনার ট্রাভেল এজেন্টকে একটা বড় অঙ্কের জরিমানা করে। আমার ক্ষেত্রে আমি 50,000 টাকা ডিপোজিট দিয়েছিলাম এবং দেশে ব্যাক করার 1 সপ্তাহ পর আমি টাকাটা ফেরত পেয়েছি। তাই অবশ্যই বুঝে শুনে খুব বিশ্বস্ত একজন ট্রাভেল এজেন্টের সাথে কাজ করবেন। আর দুবাই ভিসার জন্য আমাকে দিতে হয়েছে 11,900 টাকা। কথা বলতে বলতে অলরেডি আমি প্লেন থেকে নেমে এয়ারপোর্টের বাসে উঠে গেছি। মনটা কোথায় থাকে তোমার? হঠাৎ করে মনে হলো অনেকক্ষণ ধরে আপনাদেরকে আমার চেহারাটা দেখাইনি। তো এই যে হচ্ছে আমার ক্ষমা। আমনের কথাবার্তা হলে মুই সাইপা ধরে আশ রাখতে পারি না। আমি জানি না আমাকে দেখে বোঝা যাচ্ছে কিনা, কিন্তু ঘুমের অভাবে আমার খুব জ্বর লাগছিল। আমি পৌঁছে গেছি বাহরাইন এয়ারপোর্ট এবং এখন যাচ্ছি ট্রানজিট এরিয়ার দিকে। ওকে। এখানে প্রায় 12 ঘন্টার মতো আমার ট্রানজিট। তারপর আবার রাত 8:30টার দিকে আমার ফ্লাইট দুবাইতে। বাহরাইন থেকে দুবাই খুব কাছে, 1.5 ঘন্টা মতো লাগবে। সো এখন দেখি ভেতরে ঢুকে কোথাও ঘুমানোর ব্যবস্থা করা যায় কিনা। দুবাই আমি এখন বাহরাইন এয়ারপোর্টে ঢুকলাম। বাহরাইন এয়ারপোর্টে এবারে আমি প্রথম আসলাম। আই হোপ আমি একটা ভালো রিভিউ দিতে পারবো। আমি যেটা দেখেছি সিঙ্গাপুরের এয়ারপোর্টে অনেক কিছু করার মতো থাকে, বিশাল বড় শপিং মল। ওইখানে আপনি চাইলে সুইমিং পুলে সাঁতার কাটতে পারবেন, আপনি শাওয়ার নিতে পারবেন। ওইখানে ইভেন সিনেমা হলও আছে, আপনি মুভিও দেখতে পারবেন, গেম জোনও আছে। সব মিথ্যে কথা। এখানে মিথ্যে বলার কি আছে? অনেক 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 কিছু আছে, টাইম পাস করার মতো অনেক কিছু আছে। সো লেটস সি হোয়াট টু ডু ইন বাহরাইন এয়ারপোর্ট। একটু পরেই দেখতে পাবি। বিশ্বাস করেন রাসেল ভাই, একটু পরে যা দেখলাম এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। জাস্ট 5 মিনিট হাঁটার পরে বাহরাইন এয়ারপোর্টটা শেষ হয়ে গেল। অথচ আমি প্ল্যান করে রেখেছি এই 12 ঘন্টা ট্রানজিটে আমি পুরো বাহরাইন এয়ারপোর্ট নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো।
আমি বাহরাইন এয়ারপোর্টের ওয়াশরুমে চলে এসেছি। আমি আসলে ওয়াশরুম দেখানোর জন্য আসিনি, আই কেম টু গেট ফ্রেশ। এখন ভোর 1:30 বাজে। রাতে বেশি বেশি দুষ্টুমি আর সকালে দেরি করে ঘুম থেকে ওঠা। তো আমি সাথে টুথপেস্ট আনতে ভুলে গেছি। তো এই অবস্থাতেই আমি চেষ্টা করবো একটু ফ্রেশ হওয়ার, যতটুকু করা যায় আর কি। ট্রাভেলে থাকলে দাঁত মাজছি নাকি মাজি না এটা আসলে ম্যাটার করে না। আমি যে কত বড় বাচ্চা তা সব হতাশা একপাশে রেখে ঠিক করলাম আগে নাস্তা করি। সেখানে এসেও হতাশ হয়ে গেলাম। সম্পূর্ণ এয়ারপোর্ট জুড়ে জেসমিস কফি নামে এই একটাই খাবারের জায়গা, সব ফাস্টফুড জাতীয় খাবার। যাই হোক, আমি অর্ডার করলাম একটা চিকেন বার্গার আর একটা রাস্তা পাস্তা। মেবি রাস্তায় চলতে চলতেই পাস্তা খেতে হবে, এই জন্য এই ধরনের নামকরণ। তবে পাস্তাটা দেখতে মোটামুটি ভালোই মনে হচ্ছে আর স্মেলটা খুবই ফ্রেশ। উপরে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু ক্র্যাব মিট। এটার মধ্যে আর আছে টমেটো, লেটুস, কর্ন, অলিভ। আই হ্যাভ টু অ্যাডমিট পাস্তাটা খেতে খুবই ফ্রেশ এবং খুবই ভালো। এখন এই চিকেন বার্গারটা টেস্ট করার পালা। বার্গারটা দেখতে আর 10টা বার্গারের মতোই এবং স্মেলটাও খুবই নর্মাল। খেয়ে দেখি যে এটা কতটুকু ডিফারেন্ট বাকি। এটা খেয়ে আমার ফিডব্যাক হচ্ছে নট আপ টু দ্য মার্ক। এই বার্গারটার প্রাইস হচ্ছে 2.4 বাহরাইনি দিনার, অলমোস্ট প্রায় 500-550 টাকার মতো আই গেস। সো দামের তুলনায় টেস্ট আমার পছন্দ হয়নি। এটা হচ্ছে পিস্টাশিও ক্যারামেল কেক। গ্রিন পার্টটা হচ্ছে পিস্টাশিও এবং এটার মধ্যে পিস্টাশিওর দানাও দেওয়া আছে, আর ব্রাউন পার্টটা হচ্ছে ক্যারামেল প্লাস চকলেট। নট ব্যাড অ্যাকচুয়ালি, কিন্তু প্রাইসটা একটু বেশি, অলমোস্ট 3 বাহরাইনি দিনার। প্লিজ আমাকে 500 টাকা দিন। বাহরাইন এয়ারপোর্টে করোনার জন্য মাস্ক পরা নিয়ে তেমন খুব বেশি একটা কড়াকড়ি নেই। আপনি যদি মানুষের জটলা থেকে দূরে থাকেন তাহলে মাস্ক না পরলেও চলবে। ঢাকা থেকে আমি যখন ফ্লাই করি তখন ইমিগ্রেশন ক্রস করার আগে আমাকে 2 পাতার করোনা সম্পর্কিত একটা ফর্ম দেওয়া হয়েছিল, যেটা আমাকে ফিল আপ করতে হয়েছে। ফর্মের সাইজ দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, সবগুলি খুবই সাধারণ তথ্য। আপনি ঠান্ডা মাথায় সেটা পূরণ করে কাউন্টারে জমা দিলে আপনাকে বোর্ডিং পাস দিয়ে দিবে। এখানে জেসমিস নামে একটা কফি শপ আছে, ওখানে কফির দাম অনেক এক্সপেন্সিভ। তাহলে থাক। অলমোস্ট 2.5 দিনার থেকে 3 এরকম দাম, উইচ ইজ ভেরি এক্সপেন্সিভ। রিল্যাক্স। আমি অনেক খুঁজে এখানে একটা কফি ভেন্ডিং মেশিন পেয়েছি, যেখানে আপনি একটু কাছে আসলে দেখা যাবে যেখানে কফির দামগুলো তুলনামূলকভাবে কম, 200 সেন্টস, 300 সেন্টস, 300 সেন্টস এরকম, মানে মোস্টলি 100 সেন্টস থেকে 300 সেন্টস পর্যন্ত মনের সুখে নাস্তা শিখো মনের সুখে। এর মধ্যে আছে। তো আমি এখন এখান থেকে একটা অর্ডার করে খাবো এবং আমার কাছে 300 সেন্টে অর্ডার করার মতো সেই ভাঙতি 300 সেন্টও আছে। টাকা দিবা ফুর্তি করবা। সো এখন আমি এখান থেকে কোনটা অর্ডার করব? ও এটা হচ্ছে বিনস ব্ল্যাক না বিনস কফি উইথ মিল্ক, বিনস কফি উইথ মিল্ক, মোকাচিনো। যা বলবি ঝটপট বল। আই থিঙ্ক মোকাচিনোটা বেটার হবে। ক্রিমিগুলো খেতে আমার কাছে সবসময় খুব ভালো লাগে। ওকে, এখন তাহলে দেখা যাক আমার কাছে কি কি আছে অর্ডার করার জন্য। আমি যেরকমটা বলেছি আমার কাছে দেখাচ্ছি, আমার কাছে হচ্ছে এই সেন্ট আছে, প্রত্যেকটা হচ্ছে 100 সেন্ট, 100 সেন্ট ইচ ওয়ান। আমার কাছে আর টাকা নেই। ওকে, আর এখানে হচ্ছে সেন্ট ইনসার্ট করতে হয়
এখানে 50 সেন্ট থেকে 100 সেন্ট পর্যন্ত হচ্ছে কয়েন ইনসার্ট করা যায়। তা আমরা অর্ডার করব হচ্ছে এটা হচ্ছে 300 সেন্ট, সো 3টা। ওকে, 300 সেন্ট চলে আসছে। এখন আমরা এটা অর্ডার করব। চলুন তাহলে দেখা যাক কি হয়। আপনি আমার সাথে খেলা করবেন না। ও, এখানে হচ্ছে এখন কফিটা আসছে। আমি যদি কোনো নোট দিতাম তাহলে এখানে ভাঙতি আসতো, যেহেতু আমি কোনো নোট দিই নাই, এক্সাক্ট যে অ্যামাউন্ট ওইটা দিয়েছি, এই জন্য এখানে আর কোনো চেঞ্জ আসছে না। কফিটা রেডি হচ্ছে, দেখে মনে হচ্ছে খুবই ক্রিমি একটা কফি হবে। Done. ও, দেখে মনে হচ্ছে খুবই ক্রিমি একটা কফি হবে। তুমি তো একটাই বোঝো, জ্বলা পড়তে পারো। শালা পাহালা। এখন আমরা খেতে খেতে এটার একটা রিভিউ দিব। দেখতে খুবই ক্রিমি মনে হচ্ছে। এখন এটা ভালো করে মিক্স করব। কি হলো? কফিটা আসলেই খুব মজা। ভেন্ডিং মেশিনের কফিগুলো সচরাচর যেরকম হয়, এটা ওইগুলোর চেয়ে একদমই আলাদা। প্রাইসের কথা যদি বলি, 300 সেন্টে 70 থেকে 100 টাকার মতো আসে। এক্সাক্ট ক্যালকুলেশনটা এখন আমার জানা নেই, 70 থেকে 100 টাকার মধ্যে আসে। 70 থেকে 100 টাকায় এটার কোয়ালিটি এবং খেতে যে টেস্ট আর এটার যে পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন, কাপের সাইজটা যথেষ্ট ভালো পরিমাণে আছে। তো বাহরাইনের এয়ারপোর্টে এসে সারাদিন আমার যে ফ্রাস্ট্রেশন ছিল, বিভিন্ন বিষয়ে আমার যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল, দিন শেষবেলায় এসে এই কফিটা আমার ডিসঅ্যাপয়েন্টমেন্ট একটু হলেও কমাতে পেরেছে। অবশেষে আমার দুবাই যাওয়ার ফ্লাইটটা চলে এসেছে। এবারও তারা একটা বাসে করে আমাদেরকে প্লেনে নিয়ে যাবে। বাহরাইন থেকে প্রায় 1.5 ঘন্টার ফ্লাইট শেষ করে আমি এখন পৌঁছে গেছি দুবাই। করোনার কারণে ইমিগ্রেশনে কি হবে এটা নিয়ে আমার এখন একটু নার্ভাস লাগছে। যদিও বাংলাদেশ থেকে আসার সময় আমি করোনার নেগেটিভ সার্টিফিকেট নিয়েই এসেছি, নেগেটিভ সার্টিফিকেট ছাড়া বাংলাদেশ থেকেই আপনাকে ফ্লাই করতে দেওয়া হবে না। আনন্দের সংবাদ, যত তারিখে আপনার ফ্লাইট ঠিক তার 2 দিন আগে, অর্থাৎ আপনার ফ্লাইট যদি 3 তারিখে হয়ে থাকে তাহলে 1 তারিখে আপনাকে টেস্ট করতে হবে, 2 তারিখে আপনাকে সেই রিপোর্টটা দিবে এবং 3 তারিখে আপনি সেই রিপোর্ট নিয়ে তারপর ফ্লাই করবেন। আমার সঠিক কাগজপত্র আছে। আপনার নেগেটিভ রিপোর্টটা অবশ্যই বেশ কিছু ফটোকপি করে আপনার সাথে রাখবেন, কারণ বিভিন্ন জায়গায় এটার প্রয়োজন হতে পারে। অনেক ক্ষেত্রে এয়ারপোর্টে কোনো একটা প্রয়োজনীয় কাগজ ফটোকপি করাটা খুব কঠিন হয়ে যায়। গ্রেট আইডিয়া। দুবাই এয়ারপোর্টেও আরও একবার আমাকে কোভিড টেস্ট দিতে হয়েছে, এর জন্য কোনো টাকা লাগেনি। আচ্ছা, এয়ারপোর্টের ভেতরে করোনা টেস্টটা কিভাবে করে সেটা আমি এয়ারপোর্টের প্রোটোকলের কারণে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারছি না, তবে এতটুকু বলতে পারি ওদের প্রসিডিওরটা যথেষ্ট স্মুথ, আপনার টেনশন করার কিচ্ছু নেই। অনেক ফর্মালিটিস শেষ করে এইমাত্র আমি দুবাই এয়ারপোর্ট থেকে বের হলাম। এখন বাজে রাত প্রায় 12:30। নাও গেট আউট। ভেতরে ঝামেলা থাকার কারণে আমি আসলে ভিডিও করার মতো কোনো সুযোগ পাইনি। পুলিশের মার যখন পাছায় পড়বে, ট্যাক্সি নেব, হোটেলে যাব। আমার প্রায় 24 ঘন্টার মতো বাংলাদেশ থেকে জার্নি ছিল, সো আমি কালকে সারাদিন রেস্ট নিব এবং পরের দিন থেকে আই উইল স্টার্ট মাই জার্নি। চল, আজ তোকে এক জায়গায় নিয়ে যাবো, আয়। হ্যালো, আজকে দুবাইতে আসার দ্বিতীয় দিন। আমি গতকাল রাত 12:30টার সময় হোটেলে চেক ইন করেছি।
হোটেলে চেক ইন করার পর আমাকে বলে দেওয়া হয়েছে যে আমাকে ফ্রম 24 to 48 আওয়ার্স পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। আর ইউ শিওর? এর মধ্যে তাদের পিসিআর টেস্ট রিপোর্ট আমার কাছে আসবে। যদি নেগেটিভ আসে তাহলে তখন হচ্ছে আমি আমার এই হোটেল জেলখানা থেকে বের হওয়ার অনুমতিপত্র পাবো। সেই পর্যন্ত হচ্ছে আমাকে হোটেলের ভেতরে থেকে খাবার খেতে হবে। যে লোক খাবার দিয়ে যায় তার চেহারাও দেখার কোনো উপায় নেই। আমি আপনাকে আমার খাবারগুলো একটু দেখাই যেগুলো আমি হোটেলের রুম সার্ভিস থেকে অর্ডার করেছি। ওকে, আমি অর্ডার করেছি, এখানে ওরা রিসিপ্টটা দিয়েছে। চিকেন কারি চাউল বক্স একটা 22 AED, চিকেন টিক্কা মশালা, মিনারেল ওয়াটার, সাথে অনেক হাবিজাবি ওদের অ্যাড করা। হাবিজাবি মিন্স ভেট অ্যান্ড অল দিস থিংস। এটা আই থিঙ্ক চিকেন টিক্কা মশালাটা। ওয়াও, স্মেলটা তো জোস। আমি জানি না খেতে কেমন হবে। গতকাল রাতে যেটা খেয়েছি এটা অসম্ভব মজা ছিল, তো সেই এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে এটা মজা হবে। ওয়াও, এটা হচ্ছে চিকেন কারি চাওয়াল। স্মেলে মনে হচ্ছে খুবই মজা হবে। এটা বাসমতি চাউল আর হচ্ছে চিকেন কারি। তবে ওদের মশলাগুলো, মানে যে স্পাইসগুলো দিয়ে রান্না করে, এগুলো একদমই একটু ডিফারেন্ট এবং অন্যরকম একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। সো আমি এখন ট্রাই করব। ওকে, এখন বাজে সন্ধ্যা 6:30 মতো। 10 মিনিট লেট হলো কেন? ওয়াই? আমার আজকে সারাটা দিন যে কিভাবে গেল, কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব। এখনো শুরুই করেননি? এখন আমি রুমেই আছি। আধা ঘন্টা পর পর ওদের যে ওয়েবসাইটটা পিওর হেলথ, ওই ওয়েবসাইটে গিয়ে আমি সার্চ করছি যে আমার রেজাল্ট, আমার রিপোর্ট, আমার কোভিড টেস্টের ফলাফল আসছে কিনা, কিন্তু এখনো আসে নাই। টেনশন হচ্ছে। তো মাঝখানে একটা যেটা প্রবলেম হয়েছে, আমি এখানে যে টেলিফোনটা দিয়ে অর্ডার করে করে হচ্ছে আমি খাবার খাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে বিকাল থেকে এই টেলিফোনটাও কাজ করছে না। হোয়াট ননসেন্স। তখন আমি একটু নিচে গিয়েছিলাম রিসেপশনে কথা বলতে। আমার রুম থেকে বের হওয়া মানা। দুঃখের কথা। তা আমার কিছু করার নাই, টেলিফোনও কাজ করছে না। আমার খুব ক্ষুধা লেগেছে, খাবার অর্ডার করতে পারছি না। আমি কীভাবে, মানে কী করব? আমার টেলিফোন যে কাজ করছে না এটা তো তাদেরকে জানাতে পারছি না। জান কুল। রিসেপশনে যাওয়ার পর অনেক বাতচিত হলো তাদের সাথে। হওয়ার পর বললো, স্যার প্লিজ গো ব্যাক টু ইউর রুম। আই মিন প্লিজ গো ব্যাক টু ইউর রুম, নট হোম। আমরা চেষ্টা করবো কি করা যায়। রুমে আসার পরে যথারীতি ওরা আসলে কিছুই করে নাই। মিশন ফেল হয়েছে। তখন আমি অনেক ঘাটাঘাটি করে ওয়েবসাইটে গিয়ে ওদের অফিসের ফোন নাম্বার বের করে ওইখানে কমপ্লেন করার পর ওরা আমাকে একটা সলিউশন দেয় যে ওরা নিজেরা ফোন করে আমার অর্ডার নেবে, এবং ওরা ফোন করে আমার অর্ডার নিয়েছে। অপারেশন সাকসেসফুল। সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। খুব মজা পাবি। এটা হচ্ছে খাবার। এটা হচ্ছে মেনুতে লেখা ছিল সাউথ ইন্ডিয়ান নন ভেজ সেট। ওকে, এখন দেখবো এটার মধ্যে কী কী আছে। ওকে, এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইয়েলো কালারের চাল, অবশ্যই এটা বাসমতি চাল, জিরা আলু, এটা ডাল, এটা চিকেন কারি টাইপ কিছু একটা, আর এটা একটা চাটনি। এটার মধ্যে কি দিয়েছে জানি না। ও, এটার মতো আলু পরোটা মেবি, ঘোড়ার ডিম। আমি শিওর না, মেবি আলু পরোটা টাইপ একটা কিছু এটা। ওকে, আর খাবার জন্য এগুলো। তাহলে শুরু করি, আর দেখি কালকে থেকে আপনাদেরকে আমি দুবাই দেখাতে পারি কিনা, নাকি আমার পুরো ট্রিপটাই এই 4 দেওয়ালের মধ্যে শেষ করতে হবে। এসব কি অলক্ষণে কথা বলছো তুমি? লেটস সি। আল্লাহ হাফেজ। আমি ডিপ্রেশনের মধ্যে থেকে খাবার খেতে খেতে অলমোস্ট ঘুমিয়ে গিয়েছিলাম। এটা কোনো পুরুষ মানুষের কথা নয়। হোটেল থেকে আমাকে বলেছিল যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে রিপোর্ট আসে। সাথে ওরা এটাও বলেছিল যে সাধারণত 3-4 ঘন্টার মধ্যে রিপোর্ট চলে আসে। তাই আমি বারবার চেক করছিলাম। আমার রিপোর্টটা এসেছে রাত 11টায়, অর্থাৎ ঠিক 24 ঘন্টা পরে আমি রিপোর্ট পেয়েছি। অ্যান্ড দ্য রিপোর্ট ওয়াজ নেগেটিভ। নেগেটিভ তো আর কথাই ছিল।
আমার এত ভালো লাগছে যে হঠাৎ করে মনে হলো যে একটু জ্বর জ্বর চলে আসছে এক্সাইটমেন্ট থেকে। এখন বাজে রাত 12টা। এত দূর থেকে এত লম্বা সময় ধরে জার্নি করে দুবাইতে এসে আবার হোটেলে 24 ঘন্টা বন্দি থেকে আমার একদম দম বন্ধ হয়ে আসছিল। তাই নেগেটিভ রিপোর্টটা পাওয়ার সাথে সাথে আমি হোটেল থেকে বের হয়ে গেছি। এসব তুমি আমাকে বলছো কেন? এখন এই রাতের বেলা আমি সাগর আহমেদ আপনাদেরকে দেখাবো মধ্যরাতের দুবাই। কাম উইথ মি। সত্যি কথা বলতে কি, আমি আসলে নিজেও জানি না আমি কোথায় যাচ্ছি। এখান থেকে মূলত আমার দুবাই জার্নি শুরু। তো আমার কাছে মনে হয়েছে আমার এই এক্সাইটমেন্টটা আপনাদেরকে দেখানো দরকার। দ্যাটস গুড। রেস্টুরেন্ট সব বন্ধ হয়ে গেছে 11টার সময়, কিন্তু আশেপাশে অনেক সুপার শপ খোলা। সুপার শপগুলো অবশ্য 24 ঘন্টায় খোলা থাকে। আমি যে রাস্তাটা ধরে এখন যাচ্ছি এই রাস্তা বরাবর 5 মিনিট হেঁটে গেলেই আল ফাহিদি মেট্রো স্টেশন। আপনি কি করে জানলেন? এখন এখানে এসে দেখলাম যে চা পাওয়া যাচ্ছে, মশালাটি হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। সো আমি ভাবলাম যে লেটস ট্রাই ইট। ট্রিপল চা দে আমারে, ট্রিপল চা। এই চাটাতে খুবই ফমি ফমি একটা ভাব আছে। একটা ফাউল কথা কিন্তু তুই কইলি। চা সম্পর্কে কোনো ধরনের পড়াশোনা আছে তোর? দেশের বাইরে কোথাও গেলে আমার সবসময় ওইখানকার সুপার শপ বা বাজারে ঢুকে ওইখানকার স্থানীয় ফল এবং সবজি দেখতে খুবই ভালো লাগে, এবং সেই কাজটা করতে আমি এখানে একটা সুপার শপে ঢুকেছি। কি নেই এখানে, সবকিছু পাবেন, সবকিছু। তো এখানে তেমন ইউনিক কিছু পাইনি। চেরি পেয়েছি, পূজা চেরি, স্ট্রবেরি, এটা হচ্ছে ব্ল্যাকবেরি, এটা হচ্ছে রাসবেরি, তারপর এদিকে হচ্ছে এগুলো পেয়ারা, পাশে নারিকেল, এটা হচ্ছে খেজুর, এইদিকে কিউই। এটা এপাশ থেকে দেখলে মনে হচ্ছে ছোট পেয়ারা, কিন্তু আসলে এটা হচ্ছে নাশপাতি। তারপর এগুলো পেয়ারা, এটাও পেয়ারা। এটা একটা ইন্টারেস্টিং ফ্রুট, এটা হচ্ছে অ্যাপ্রিকট, খুব ফ্রেশ, টসটসে, ভাইব্রেন্ট একটা ইয়েলো কালার। এটা আমি প্রথমবার খেয়েছিলাম সিঙ্গাপুরে, আমার কাছে একদমই ভালো লাগেনি। আর এটা হচ্ছে আপেল, না না এটা তো নাশপাতি। ওয়াও, রেড কালারের নাশপাতি আমি আগে কখনো দেখিনি। পৃথিবীর অনেক কিছু আমার দেখার বাকি, অনেক কিছু শোনার বাকি। এটা হচ্ছে প্লাম, এটা খেতে মোটামুটি মজা। এগুলো হচ্ছে ব্লুবেরি, আমার কাছে খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু ব্লুবেরি কেক আর ব্লুবেরি আইসক্রিম আমার খুবই জোস লাগে। তারপর এটা হচ্ছে কলা, এখানে অ্যাভোকাডো। এখন আমরা চলে এসেছি ভেজিটেবলের কাছে। এটা হচ্ছে মরিচ। আমার হাতের উপরে দেখে হয়তো গেস করতে পারছেন মরিচটার সাইজ কীরকম। এই মরিচটা আমার চেহারার চেয়েও বড়। বেসিক্যালি এগুলো ক্যাপসিকামের মতো, এগুলো একদমই ঝাল না। গ্রিল করে খেতে এটা খুব মজা লাগে। মরিচের আরেকটা ভ্যারিয়েশন এখানে আছে। এটা আগের মরিচগুলোর মতো দেখতে এতটা বড় না, কিন্তু এটার কালারটা একটু আলাদা, একটু গ্রিনিশ প্লাস একটু হোয়াইট ধরনের একটা কালার। ও, এখানে কাঁচা আমও আছে। আর এখানে খুব ছোট সাইজের কিছু কিউট কিউট পটল আছে। এখানে ক্যাপসিকামের অনেকগুলো ভ্যারিয়েশন আছে। এটা হচ্ছে লোকি, এটা ইন্ডিয়া থেকে এসেছে, সম্ভবত এটা এক ধরনের জালি। আর এই টমেটোগুলো খুব সুন্দর দেখতে। এই সবজিটা আমি আগে কোথাও দেখিনি। এটা দেখতে মনে হচ্ছে অনেকটা ছোট্ট একটা মিষ্টি কুমড়া। এটার নাম লেখা আছে টিন্ডা, ও ব্র্যাকেটে লেখা আছে মিনি পামকিন। এগুলো হচ্ছে আলু, এক একটা দেখতে পুরো পাথরের মতো। আজকের জন্য যথেষ্ট ঘোরাঘুরি হয়েছে, এখন আমি হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়ব। আগামী বৃহস্পতিবার আপনাদের সাথে আবারও দেখা হবে দুবাই ব্লগের পরবর্তী পর্ব নিয়ে। আপনাদেরকে জানিয়ে রাখছি আগামী পর্বটা হবে দুবাইয়ের ডেজার্ট সাফারি নিয়ে, সো ডোন্ট মিস ইট। আল্লাহ হাফেজ। যদি আরও এরকম আনন্দদায়ক ভিডিও চান তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। এবং যত বেশি শেয়ার করতে থাকবেন তত বেশি আপনাদের জন্য লাভ।